এটা উচিত। এত সাংঘাতিক একটা ভালো প্লেয়ার যদি দেশের পক্ষ থেকে একটা শিরোপা উঠাইতে না পারে, এটা দেশের ব্যর্থতা তার না, কিন্তু কিছু করার নাই। বাসায় সবাই ফায়ার এক্সটিংগুইশার অন রাখিস ঠিকঠাক মতো, বিল্ডিং এ যে কোনো মুহূর্তে ফায়ার আগুন লেগে যেতে পারে। সবাই ঠিকঠাক মতো ফায়ার এক্সটিংগুইশারটা ঠিক রাখিস। ইরিশ, তোরা সকালবেলা ঘুম ভাঙে নাই না রে? না ভাইয়া। বুঝিল। এই যে আমাদের বিশিষ্ট আর যেতে না, ওই তুই কই রে? আর যেতে না কই রে? জি ভাইয়া বলেন। তুই কি আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে থাকবি? যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি খেতে পারছি না। কেন? ওই তো ঝাড়ি মারবো না কেন? ভাইয়া কথা কেটে কেটে আসতেছে, বুঝতেছি না। তোরে বলি নাই? তুই আগে ক্লাসে এসে বলতি না যে কালকে আর্জেন্টিনার খেলা আছে, আল্লাহ আমার এখন হাত পা কাঁপতেছে। তো ভাবলাম এখনই হাত পা কাঁপা শুরু হয়ে গেল কিনা। তো ও না, এবার তো কোনো ফিলিংস আসতেছে না আমার, কেন জানি। রে সর্বনাশ, ব্যাপক ভালো, ব্যাপক। লকডাউনের বেনিফিট। লকডাউনের বেনিফিট, এটাও একটা ভালো কথা। ওকে ভাইয়া, তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের আজকের গল্প গুজব শুরু করি। ভাইয়া, আজকে প্রথমেই যে টার্মটা নিয়ে কথা বলবো, এই সবাই আমার কথা শুনতে পাচ্ছিস তো? জি ভাইয়া। ওকে, প্রথমে একটা খুবই কঠিন একটা টার্ম নিয়ে কথা বলবো ভাইয়া। হ্যাঁ, খুব কঠিন, বলতে ভয় লাগছে, তোরা বুঝবি কিনা। এত কঠিন কথা বলতে তো আমার ভয় লাগে। আমি খুবই কঠিন একটা টার্ম উচ্চারণ করতে যাচ্ছি ভাইয়া। ভাইয়া ভয় লাগছে। এই চ্যাপ্টারটাকে গতকালকে স্টার্ট করা হয়েছিল। জি ভাইয়া। ওকে ভাইয়া, সেকেন্ড পেপার। হ্যাঁ জি ভাইয়া, সেকেন্ড পার্ট। ওকে ভাইয়া। এটা খুবই কঠিন একটাই ভাইয়া। হ্যাঁ, তোরা একটু খুব মনোযোগ দে তো ভাইয়া, এত কঠিন কথা তোদের বলতে আমার ভয় লাগছে, তারপরে সাহস করে বলেই ফেলি। তাহলে একটু লিখ ভাই, আস্তে আস্তে বলবো। হ্যাঁ ভাইয়া, খুবই কঠিন কথা তো, তাড়াতাড়ি বললে ভুল হয়ে যেতে পারে। তাহলে একটু লিখেন ভাইয়া। হ্যাঁ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। খুবই কঠিন কথা শিখছিস না ভাইয়া? এত কঠিন কথা জীবনে শুনছিস? শুনিস নাই তো? এই যে এবার শুনে নে ভাইয়া, এটার নাম হচ্ছে স্থির তড়িতের প্রথম সূত্র। হ্যাঁ, তাই একটু লিখে রাখেন ভাইয়া। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। Same charges repel each other and opposite charges attract each other. ওকে, অনেক কঠিন সূত্র পড়া হয়ে গেছে ভাইয়া, এখন তুমি সহজ দিকে আগাও। আচ্ছা ভাইয়া, ওইটা বলার কারণ একটাই যে আমরা এই ধর্ম তো সেই ছোট্টবেলা থেকে শিখে আসি, বাট এটাই যে ফার্স্ট ল এটা আমরা জানতাম না, তাই মাঝে মাঝে ফার্স্ট ল বলে আমাদেরকে ভরকায় দেয় আর কি। এবার ভাইয়া আমরা যাব সেকেন্ড ল এর কাছে। সেকেন্ড ল, এইটাকে বলা হয় হচ্ছে কুলম্বস ল। তো প্রথম কথা হচ্ছে এই লটা কেমন এটা একটু জানা উচিত, যেটা কি ম্যাথমেটিক্যালি ডিরাইভড ল নাকি এক্সপেরিমেন্টেড ল। যে ফার্স্টলি প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়েছে,
তারপর এই এক্সপেরিমেন্ট অনেক 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 বেশি এক্সপেরিমেন্ট করার পর যেহেতু সকল শর্তে এটা মেনে নিয়েছে, তারপর এটা ল হিসেবে এসেছে। জগতের সকল ফান্ডামেন্টাল ল ভাই এক্সপেরিমেন্টেড ল, জগতের সকল ফান্ডামেন্টাল ল এক্সপেরিমেন্টেড ল। কিছু ম্যাথমেটিক্যাল ল আসে যেগুলো পরের দিকে ডিরাইভড হয়, বাট এই যে কুলাম্বস ল, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু, হচ্ছে এটা এক্সপেরিমেন্টেড ল, এটা হচ্ছে বাই এক্সপেরিমেন্ট পাওয়া যায়, বাই এক্সপেরিমেন্ট। সেকেন্ড ইস্যু হচ্ছে এই যে লটা, এটা কথা বলবে চার্জকে নিয়ে। তো কোন ধরনের চার্জ, এটা একটা প্রশ্ন ভাইয়া। এটা হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জ অনলি। তার মানে আপনি যদি একটা ফুটবল আকৃতির চার্জিত বস্তু আর আরেকটা কোন আকৃতির চার্জিত বস্তু বা দেয়াল আকৃতির চার্জিত বস্তু নিয়ে কথা বলতে চান, তাহলে কুলম্বস ল আপনার সাথে কথা বলবে না। কুলম্বস ল আপনার সাথে কথা বলবে যদি দুটা চার্জ পয়েন্ট চার্জ হয়। শুধুমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে কুলম্বস ল অ্যাপ্লিকেবল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভাইয়া আমরা করতে পারবো না, ডিস্ট্রিবিউটেড চার্জেরটা পড়তে পারবো না? কে বলছে পারবো না? এটার পরে যেগুলো আসবে সেগুলো নিয়ে পারবো। কুলম্বস ল এর পর যারা ল দিবে সেই জায়গা থেকে আমরা পাবো। যেমন মানুষের নামটা বলেই রাখি, গাউস। আচ্ছা, তাহলে আসেন ভাইয়া, আমরা যখন গাউস ল পড়বো তখন আমরা সেই ডিস্ট্রিবিউটেড চার্জের ইম্প্যাক্ট গুলো জানতে পারবো ভাইয়া। তাহলে আমার সাথে সবাই একটু উচ্চারণ করেন তো ভাইয়া, কুলম্বস ল তাহলে শুধুমাত্র কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? পয়েন্ট চার্জ মানে বিন্দু চার্জ। পয়েন্ট বিন্দু চার্জের চার্জ। ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। বিন্দু চার্জ ছাড়া যদি কোনো বিস্তৃত চার্জ হয়, তাহলে কুলম্বস ল বলে কোনো লাভ নাই, কুলম্বস ল ছাড়া অন্য কিছু পড়তে হবে, সেটা আমরা পরে পড়বো। তাহলে প্রথম কথা, কুলম্বস ল হচ্ছে এক্সপেরিমেন্টেড ল, এক্সপেরিমেন্ট করে পাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে এটা শুধুমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আমরা সেই চার্জের আমরা এর ল গুলোর গল্প বলতে চাই ভাইয়া। যদি এরকম হয় যে দুইটা পয়েন্ট চার্জ, তার মধ্যে একটা চার্জ হচ্ছে Q1 আর আরেকটা চার্জ হচ্ছে Q2, এই দুটো পয়েন্ট চার্জের ডিসটেন্স যদি হয় r, তাহলে কুলম্বস স্যার আমাদেরকে তিনটা কথা বলেছেন। কথা নাম্বার 1, তিনি যেটা বলেছেন সেটা হলো ফোর্স ইজ প্রপোর্শনাল টু Q1 ইনটু Q2, কিন্তু শর্ত হচ্ছে আর এবং মিডিয়াম বা মাধ্যম এইটা চেঞ্জ করতে পারবেন না, এইটা চেঞ্জ করতে পারবেন না, আর এবং মিডিয়াম এই দুইটা চেঞ্জ করতে পারবেন না। তার মানে আপনি চার্জ দুইটাকে, পয়েন্ট চার্জ দুইটাকে আপনি চেঞ্জ করেন, বাট তাদের ডিসটেন্স চেঞ্জ করতে পারবেন না। আর তারা দুইজন যে মিডিয়ামে আছে ওই মিডিয়াম চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি মিডিয়াম চেঞ্জ না করতে পারেন এবং তাদের গ্যাপ যদি চেঞ্জ করতে না পারেন, তাহলে দিস ফোর্স উইল বি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জেস। এর পরের ইনফরমেশন তিনি যেটা দিলেন সেটা হচ্ছে F ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু D স্কয়ার, বাট কন্ডিশন হিসেবে তিনি যেটা বলে দিলেন সেটা হচ্ছে Q1 ইনটু Q2। আমাদের মাঝে মাঝে একটু অভ্যাস খারাপ আছে ভাইয়া, আমরা বলি Q1 ও Q2, না ভাইয়া, Q1 এবং Q2 এদের ইন্ডিভিজুয়ালি সেম রাখার কোনো উদ্দেশ্য এখানে নেই, তাদের দুইজনের প্রোডাক্ট সেম রাখলেই হবে। যেমন ধরেন কোনো কারণে এটা 4 গুণ হয়ে গেল, এটা 1/4 গুণ হলে দেখেন তাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না, তাই তাদের প্রোডাক্ট চেঞ্জ না হলেই হবে। তাই উত্তরটা এরকম না যে Q1 ও Q2 স্থির থাকলে, কথাটা এরকম না। প্রোডাক্ট অফ Q1 এন্ড Q2 যদি স্থির থাকে, তার মানে Q1 এবং Q2 এর গুণফল যদি স্থির থাকে, তাহলেই হবে ভাইয়া। তার সাথে মিডিয়াম তো থাকতেই হবে, এরা দুইজন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এরকম গল্পটা ঘটে। এর পরের কথা, 3 নম্বর কথা, সেটা হচ্ছে এই বল চার্জ দ্বয়ের কেন্দ্রের
সংযোজক রেখা বরাবর ক্রিয়াশীল। আপনি ক্লাস 9 এর বাচ্চা হলে 3 নম্বর পয়েন্ট আসলে কোনো কাজেই লাগতো না, যেহেতু আপনি 12 এর বাচ্চা, 11 এর বাচ্চা, তার মানে 3 নাম্বার পয়েন্ট আপনার জন্য খুব বেশি জরুরি একটা পয়েন্ট। দিস ফোর্স উইল অ্যাক্ট along the connecting line of the center of charges. এখন ভাইয়া আমরা যদি এদেরকে একটু রিলিজ করে দিতে চাই, কন্ডিশন থেকে, আর একটু যদি কম্পারিজন টানতে চাই, একটু যদি মহাকর্ষ সূত্রের সাথে এই সূত্রের কম্পারিজন টানতে চাই, কারণ আমি অনেককেই বলতে শুনেছি যে ভাইয়া নিউটন স্যারের সূত্রটা জাস্ট কপি পেস্ট করে বসায় দিয়ে এই সূত্র হয়ে গেছে। আমি তাদের সাথে একটু বড়সড় আর্গুমেন্ট তৈরি করতে চাই এবং আমি এই দুটো সূত্রকে পাশাপাশি লিখতে চাই। আমাদেরকে এই জায়গায় বলা হলো, কুলম্ব স্যারের লতে বলা হলো F is proportional to Q1 into Q2, কন্ডিশন হিসেবে দেওয়া হলো R এবং মাধ্যম স্থির। নিউটন স্যার বলেছিলেন F is proportional to M1 into M2, কন্ডিশন ছিল R স্থির। তার মানে মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। ভাইয়া পয়েন্ট চার্জের জন্য কেন্দ্র কোনো ইম্প্যাক্ট ফেলে না, বাট কেন্দ্রটা এই জন্যই বলা হয়, কিছুক্ষণ পরেই আমি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলবো। তাই আপনি যখন কোনো চার্জের কথা বলবেন, তখন যদি আবার ওই চার্জের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু নিয়ে মারামারি শুরু করেন, তাহলে বিপদে পড়ে যাওয়া যাবে। সেজন্য কুলম্ব স্যার ওই জায়গাটা রাখেন নাই। তাই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু না ভাই, একদম চার্জ দুইটা পয়েন্ট এবং ওই দুই পয়েন্টের কেন্দ্রের সংযোজক রেখা বরাবর এটা কাজ করবে। তড়িৎ ক্ষেত্রের অন্য কোনো বিন্দু নিয়ে এটা নিয়ে কথা বলা যাবে না। এটার ইন্ডিকেশন আছে ওই পয়েন্টে, যেটা আমি কিছুক্ষণ পর আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করব। এরপর দেখেন, কুলম্ব স্যার বললেন F is inversely proportional to R square, শর্ত দিলেন Q1 into Q2 এবং মাধ্যম স্থির থাকতে হবে। নিউটন স্যার বললেন F is inversely proportional to R square, শুধুমাত্র M1 এবং M2 এটা স্থির থাকলেই হবে, M1 into M2 এটা স্থির থাকলেই হবে। তাহলে এইখান থেকে যদি দুটোকে কম্বো করি, তাহলে F is proportional to Q1 Q2 divided by R square, কন্ডিশন একটা রয়েই গেল ভাইয়া। মাধ্যম চেঞ্জ করতে পারবেন না, মাধ্যম স্থির রাখতেই হবে, মিডিয়াম কনস্ট্যান্ট রাখতেই হবে। মিডিয়াম চেঞ্জ করলে এই প্রপোর্শনেট রেশিও চেঞ্জ হয়ে যাবে। নিউটন স্যার তখন বললেন F is proportional to M1 M2 by R square, কোনো কন্ডিশন নাই ভাইয়া, তার মানে এর প্রপোর্শনেট কনস্ট্যান্ট কারো উপর নির্ভর করে না। তাই এখান থেকে যখন আপনি বললেন যে F এবং এদের রেশিও একটা কনস্ট্যান্ট হবে, একটা ধ্রুবক হবে, তখন এই কনস্ট্যান্টটা মিডিয়াম ডিপেন্ডেন্ট বা মাধ্যম নির্ভর, মিডিয়াম ডিপেন্ডেন্ট বা মাধ্যম নির্ভর। এক এক মাধ্যমের ক্ষেত্রে এটা এক এক রকম হবে। আর যখন এটা আপনি বলতে গেলেন এইটা একটা কনস্ট্যান্ট, তখন আপনি বললেন does not depend on medium, medium independent, medium independent, মিডিয়ামের উপর নির্ভর করে না, independent of medium। মিডিয়ামের উপর সে নির্ভর করে না। তাহলে দুটোর মধ্যে গল্প একটা বড় সড়ো গল্প, সেটা হচ্ছে কুলম্বস ল পুরোপুরি মাধ্যম নির্ভর, আর নিউটনস গ্র্যাভিটেশনাল ল মাধ্যমের উপর তার কোনো নির্ভরশীলতা নাই। তাহলে ভাইয়া এই জায়গা থেকে যে কনস্ট্যান্টটা পাওয়া যায় বাই এক্সপেরিমেন্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা যেটা, এই কনস্ট্যান্ট যেটা, এইটাকে বলা হয় 1/4 পাই এপসাইলন। আমি কথা বলার আগে কেউ চিল্লাবি না, আমি কথা শেষ করার আগে কেউ চিল্লাবি না।
এই যে কনস্ট্যান্টটা আপনি বললেন ভাইয়া, এই যে কনস্ট্যান্টটা আপনি বললেন, এই কনস্ট্যান্টের মধ্যে একটা চেহারা আমার কাছে এই মুহূর্তে একটু অপরিচিত মনে হচ্ছে, সেই অপরিচিত চেহারাটা হচ্ছে এপসাইলন। এইটা হচ্ছে ভাইয়া মাধ্যমের ভেদনযোগ্যতা, মাধ্যমের ভেদনযোগ্যতা, পারমিটিভিটি অফ মিডিয়াম। এখন আমার সাথে একটা কথা বলবেন, আমরা ক্লাস 9-10-এ তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফোর্স লাইন নামের একটা টার্ম পড়েছিলাম না ভাইয়া? কথা বলি তো। জি ভাইয়া। ওই যে বলরেখাগুলো কোন মাধ্যমকে কত সুন্দরভাবে ভেদ করতে পারে, এইটা মাধ্যমের একটা প্রপার্টি, আর সেই প্রপার্টিটা ইন্ডিকেটেড হয় এই এপসাইলন দিয়ে। তাই এপসাইলন এটা মাধ্যমের ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি অফ মিডিয়াম। এটা হচ্ছে ওই যে তড়িৎ বলরেখা যখন এটাকে পেনেট্রেট করতে চায় বা ভেদ করতে চায়, তখন মাধ্যমটা কিরকম আচরণ করে, এটা সেই জিনিসটা প্রকাশ করায়। যদি আমরা কখনো এটাকে এপসাইলন নট নামে ডাকি, তাহলে এটা হয় শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। এবং শূন্য মাধ্যমের চেয়ে কম ভেদনযোগ্য কোনো মাধ্যম নাই। তার মানে এটা ভেদনযোগ্যতা হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন ভেদনযোগ্যতা, মিনিমাম পারমিটিভিটি। তাই শূন্য মাধ্যমের চেয়ে কম ভেদনযোগ্য কোনো মাধ্যম নাই, মানে শূন্য মাধ্যম মানে মাধ্যমই নাই। ঠিক আছে ভাইয়া? তাই এটার পারমিটিভিটি যেটা, এটা হচ্ছে মিনিমাম। তাই অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা যদি আমরা বের করতে চাই, তাহলে এইটার চেয়ে বড় হবে। এটার চেয়ে বড় হওয়া মানে এটাকে অবশ্যই কোনো কিছু দিয়ে গুণ করতে হবে। তো এই যে কে নামের যে গল্পটা বললেন, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার কত গুণ, যে কোনো মাধ্যমের পারমিটিভিটি ভ্যাকুয়ামের পারমিটিভিটির কত টাইমস, এইটা সেটা এক্সপ্রেস করে। তাই কে ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1, কে ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। কে কখনো এই ঘটনার বাইরে যাইতেই পারে না, কারণ মিনিমাম পারমিটিভিটি হচ্ছে এইটা। যদি ইজ ইকুয়াল টু 1 বলতে চান, তাহলে এটা ভ্যাকুয়ামকে ইন্ডিকেট করে দেবে। এখন আমি বলেছিলাম আমি কথা শেষ করার আগে কেউ কোনো কথা বলবি না। এই যে 1/4 পাই এপসাইলন, এই যে টার্মটা, এই টার্মটা কুলম্ব স্যার পাইলেন কোত্থেকে? প্রথম কথা হচ্ছে এই টার্মটা এক্সপেরিমেন্টেড ডেটা, আর এই এক্সপেরিমেন্টেড ডেটা জাস্টিফাইড হয়েছে ম্যাথমেটিক্যালি গাউস স্যারের ফর্মুলা থেকে। তাই আমরা কিছুদিন পরই গাউসের সূত্র পড়বো, আর ওই গাউসের সূত্র যখন পড়বো, তখন আপনাকে আমি ম্যাথমেটিক্যালি প্রুফ দেখাবো যে অ্যাকচুয়ালি কুলম্ব স্যারের যে এক্সপেরিমেন্টেড মানটা ছিল সেটা হচ্ছে এইটা। যেহেতু আমরা এখনো গাউস স্যারের ফর্মুলা পড়িনি, তাই এখন পর্যন্ত আমাদের কাছে উত্তর হচ্ছে এটা কুলম্ব স্যারের এক্সপেরিমেন্টেড ডেটা, হুইচ উইল বি জাস্টিফাইড ম্যাথমেটিক্যালি বাই গাউস ল। গাউস ল যখন পড়বো, ম্যাথমেটিক্যালি এটার জাস্টিফিকেশন আমরা চেক করব। আমি কি এতক্ষণের কথাটুকু আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা একটু আওয়াজ দেন তো ভাইয়া। ভাই ভেদনযোগ্যটা আরেকবার একটু বলবা এক লাইনে সহজ। হ্যাঁ অবশ্যই ভাইয়া। কোন একটা মাধ্যমকে বলরেখাগুলো কিভাবে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কতটুকু হারে ভেদ করতে পারে, এটা মাধ্যমের একটা ধর্ম, আর সেই ধর্মটাই হচ্ছে ভেদনযোগ্যতা। পেজটা আরেকটু নিচে নেওয়া জন্য যাবে? জি ভাই ক্লিয়ার। ভাইয়া ঠিক আছে, কেউ একজন ভাইয়া বলেছেন ভাইয়া। ভাইয়া পয়েন্ট চার্জ আর ডিস্ট্রিবিউটেড চার্জ না, ব্যাপারটা বুঝিনি। আচ্ছা বলছি ভাইয়া, আপনার হাতের পেজটা মানে কাগজের কি বলে খাতার যে পেজটা একটু উল্টান তো ভাইয়া। পেজটা হাতে নেন, মানে 2 হাত দিয়ে ধরেন। ধরেছেন? এখন মনে করেন এই পুরো পেজ জুড়ে আমি অনেকগুলো এক্সট্রা পজিটিভ চার্জ তৈরি করেছি, তাহলে এটা কি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কে নিয়ে কথা বলবে না পুরো পেজ জুড়ে কথা বলবে ভাইয়া? পুরো পেজ জুড়ে কথা বলবে। তো কুলম্বস ল এই পেজ জুড়ে থাকা চার্জের জন্য অ্যাপ্লিকেবল না,
ওইটার মধ্যে কোনো একটা পয়েন্ট যদি হয় তাহলে তার জন্য কুলাম্বস ল অ্যাপ্লিকেবল। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, বুঝেছি। ভাইয়া, জি ভাইয়া। সর্বনিম্ন ভেদন যোগ্যতা এই টার্মটা আরেকবার বুঝাবেন? অবশ্যই ভাইয়া, শূন্য মাধ্যমের চেয়ে কম ভেদনযোগ্য কোনো মাধ্যম জগতে নাই। শূন্য মাধ্যম হচ্ছে কোনো মাধ্যমই নাই, সুতরাং তার মধ্য দিয়ে যখন বলরেখা যায় তখন কোনো মাধ্যম ছাড়াই যাইতে থাকে। এবার আপনি যদি মাঝখানে কোনো মাধ্যম রাখেন তাহলে অবশ্যই তাকে ভেদ করতে থাকবে সেই বলরেখা, এবং সেই ভেদনযোগ্যতা অবশ্যই শূন্য মাধ্যমের চেয়ে বেশি। ওকে ভাইয়া। মিনিমাম পারমিটিভিটি। এবার ভাইয়া এখান থেকে জি 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 হ্যাঁ, ভেদনযোগ্যতা নিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছে এইখানে, যে শূন্য মাধ্যম ভেদনযোগ্যতা মানে হচ্ছে শূন্য মাধ্যমে হচ্ছে সব থেকে ইজিলি আপনার বলরেখাগুলো ট্রাভেল করতে পারবে, কোনো বাধা নেই। এরকম টাইপ কথা না? না না ভাইয়া, এরকম টাইপ কথা না, এরকম টাইপ কথা না, কথা একটু অন্যরকম। সেটা হচ্ছে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, মাঝখানে কিচ্ছু নাই, ভ্যাকুয়াম। তাহলে এই চার্জ থেকে যখন বলরেখা যেতে থাকবে, মনে করেন বলরেখা এখনো পড়াই নাই, মনে করেন আমি কিছুদিন পড়াবো, মনে করেন এটাই রেখা, এই বলরেখা যখন যেতে থাকবে তখন সে কোনো পার্টিকেলকে, কোনো পার্টিকেলের কাছে সে তার ধর্মটা ট্রান্সফার করার মতো কিছু পাবে না। এখানে যদি এয়ার থাকতো তাহলে এয়ারের পার্টিকেল পাইতো, এয়ারের পার্টিকেল যদি পাইতো তাহলে এটা তো অবশ্যই অবশ্যই আমার এনার্জি রিলেটেড ফ্যাক্ট। তার মানে সেই এনার্জি রিলেটেড ফ্যাক্ট দিয়ে সেই এয়ারের পার্টিকেল গুলোকে একটু অসিলেট করাই দিতে পারতো, তাহলে তার সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেকটাই সুবিধা হতো। এখানে যদি এয়ার না পেয়ে কাঠ পাইতো, কাঠ পাইতো তাহলে কাঠের কণা পাইতো ভাইয়া, ওই কাঠের কণাগুলোকে এনার্জাইজ করে সে এনার্জিটা ট্রান্সফার করার জন্য একটা সুবিধা খুঁজতো। কিন্তু ভ্যাকুয়াম, তার মানে কোনো ধরনের কিচ্ছু পায় নাই, তাই এনার্জি ট্রান্সফার করাটা তার জন্য প্রচন্ড রকম ভাবে টাফ। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, ছোট ছোট কিছু খটকা ক্লিয়ার করে নেই। সেটা এক নাম্বার খটকা হচ্ছে আপনার তড়িৎ বলরেখা মাধ্যম ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে এক নাম্বার কথা। মাধ্যম ছাড়া আপনার তড়িৎ বলরেখা যেতে পারবে না। চুম্বক বলরেখা যেতে পারে কিন্তু তড়িৎ বলরেখা যেতে পারবে না। সাধারণত বলা হয় যেতে পারবে না, কথা বলা খুব কঠিন। মানে শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ বলরেখা যেতে পারে না, কথাটা অ্যাবসলিউটলি ট্রু না, অ্যাবসলিউটলি ট্রু না। কারণ শূন্য মাধ্যম যেটা, সেই মাধ্যমের মধ্যেও আমাদের কিছু ডার্ক পার্টিকেল বা ডার্ক এনার্জি নামের কিছু টার্ম রয়ে যায়, যেগুলোকে এখনো আমরা ডিফাইন করতে পারি নাই। তো যেহেতু ডার্ক পার্টিকেল বা ডার্ক এনার্জি সেখানে এক্সিস্ট করছে, তাই সেই জায়গার মাধ্যম নিয়ে সে যায় কিনা এটা আজ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি নাই। আচ্ছা, ক্লাসিক্যাল ফিজিক্স সেটা পারে না, ঠিক আছে। হ্যাঁ না, এখন ক্লাসিক্যাল ফিজিক্স মতেই কি আপনার তড়িৎ বল কি বলে চুম্বক বলরেখা তো আপনার মাধ্যম ছাড়া, মাধ্যম ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, চৌম্বক বলরেখা কোনো সময় মাধ্যম ডিপেন্ডেন্ট না। সরি, আমি মনে হয় আপনার সাথে আবার উল্টায় ফেলেছি। চুম্বক বলরেখা মাধ্যম ডিপেন্ডেন্ট না কে বলছে ভাইয়া? লোহা মাধ্যমে সে একরকম ভাবে ট্রাভেল করে, কাঁচ মাধ্যমে সে আরেক রকম ভাবে ট্রাভেল করে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখলাম। তার মানে ভেদনযোগ্যতা কম, মানে অ্যাকচুয়ালি যে আপনার শূন্য মাধ্যমে বলরেখা ট্রান্সফার করতে কষ্ট হবে। হ্যাঁ ভাইয়া, এটাই হচ্ছে কথা। আমি উল্টা ভেবেছিলাম যে আপনার শূন্য মাধ্যমে আরো ইজি হবে। না ভাইয়া, শূন্য মাধ্যমে কঠিন, শূন্য মাধ্যমে খুবই কঠিন, কারণ সে কোনো পার্টিকেল পাচ্ছে না, কোনো মাধ্যম পাচ্ছে না, কার হাত ধরে সে পার করবে এনার্জিটা। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে এপসিলন নটের মানটা সবসময় বেশি থাকবে? বুঝি না ভাইয়া। বললাম যে এপসিলন নটের মান কি এপসিলন থেকে তার মানে সবসময় বেশি থাকবে, নাকি এটা কোনো নির্দিষ্ট মান আছে? ভাই আমি তো বললাম সর্বনিম্ন ভাইয়া, এর চেয়ে কম ভেদনযোগ্য কোনো মাধ্যম নাই, যা হবে এর চেয়ে বড় হবে। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকু থেকে আমি আরো কিছু কাজ ক্লিয়ার করব, তারপরে সামনে আগাবো। আমরা এখনো ক্লাস 9-10 লেভেল পুরোপুরি ক্রস করতে পারি নাই, তাই মডিফাইড ক্লাস 9-10 লেভেল থেকেই
আমরা 9-10 এর কিছু কোশ্চেন ক্লিয়ার করে যাব। তাহলে F is equal to 1/4 pi epsilon Q1 Q2 divided by R square। এই পর্যন্ত আমরা এতটুকু শিখেছি, এটার মডিফিকেশন পরে নিয়ে আসছি, বাট এখান থেকে গল্পটাকে ক্লিয়ার করে যাব। আমাদের বইয়ে অধিকাংশ জায়গায় দেখবো এপসাইলন নট লেখা, তার মানে তারা বাই ডিফল্ট শূন্য মাধ্যম হিসেবে ধরে নেয়। আমি একদম শুরুতে বাই ডিফল্ট কথাটা বলতে চাচ্ছি না, আমি শুরুতেই তাকে জেনেরিক ফ্যাক্টে রেখে দিতে চাচ্ছি। তাই এপসাইলন এইটা সমান আমরা বলবো কে ইন্টু এপসাইলন নট, যেখানে কে অলওয়েজ গ্রেটার দ্যান 1। এরপরে যেটা আমরা বলবো ভাইয়া সেটা হচ্ছে যেহেতু এক্সপেরিমেন্টেড গল্প, তাহলে 1/4 পাই এপসাইলন নট একদম এটা যদি নেই, তাহলে এইটার ভ্যালু কত এইটা আমরা জানি কিনা? এটা মনে হয় আমরা জানি, ক্লাস 9 এ আমরা মুখস্থ করে আসছি ভাইয়া। কত জানা ছিল ভাই এটা? 8.54 into 10 inverse 2। এই আগে বেশি লাফাবি না, বেশি লাফাবি না। 9 এটা- into 10 to the power of 9। আচ্ছা 9 into 10 to the power 9। 9 into 10 to the power 9। ভাই ইউনিট সম্পর্কে জানতে চাচ্ছিলাম ভাইয়া, ইউনিট কত? ইউনিটটা কি হবে ভাইয়া? ভাই মুখস্থ বলবি না। কুলম ইনভার্স 2, নিউটন ইনভার্স 1 আর হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। কে কথা কইতেছিস না আমার সাথে? নাম বলতো। আনাস নাকি রে? জি ভাইয়া। তোর কপাল খুবই ভালো, তুই এখন অনলাইনে আছিস। ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে না দুইবার। আলহামদুলিল্লাহ। বলছিলাম যে তুই লাফাবি না, দেখে শুনে বল। আমরা সরি তো ভাই, এইটাই কুলম স্কয়ার নিউটন ইনভার্স 1। আমরা তো পুরোটার একক চাচ্ছি, তাই না? এটা এরকমই থাক। তাহলে একটু নিউটন মিটার চিন্তা করে স্কয়ার দেখো কুলম তো, ইনভার্স 2। এটা হচ্ছে নিউটন, তাই নিউটন আসুক। এটা মিটার স্কয়ার ওপারে যে গুণ হয়ে যাবে, এই যে মিটার স্কয়ার ওপারে যে গুণ হয়ে যাবে, তাই এটা মিটার স্কয়ার হয়ে গেল। আর কুলম্ব স্কয়ার যেটা, সেটা ওপারে যে ভাগ হয়ে যাবে, তাই কুলম্ব স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে ভাইয়া, বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলি তো ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার প্রশ্ন হলো তাহলে দেখি তো ভাইয়া এপসাইলন নটের ভ্যালু কতটুকু আসে? এপসাইলন নটের ভ্যালু কতটুকু আসে? ক্যালকুলেট করেন ভাইয়া। 8.854 into 10 to the power -12। ওকে, এটার তাহলে এককটা চেক করেন তো ভাইয়া, এটার একক কি হবে? হ্যাঁ। এটার একটু এককটা চেক করেন ভাইয়া, এককটা কি হবে? একক চেক করি ভাইয়া প্লিজ। যা ছিল তাই তো থাকবে, উল্টায় যাবে খালি। তাহলে তাই থাকলো কেমনে? তাহলে বল সেটা উল্টায় যাবে। তাহলে বল যে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, জি ভাইয়া। এর পরের প্রশ্নটা খুব সুন্দর ভাইয়া, আশা করছি বুঝতে পেরেছিস আমি কি চাচ্ছি। এপসাইলনের ডাইমেনশন বা মাত্রা। প্লিজ ক্যারি অন, প্লিজ ক্যারি অন। খাতা খোলেন, মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, কেউ দয়া করে বসে থাকবেন না। এপসাইলনের মাত্রা বের করেন। আমি গত ক্লাসে চার্জের মাত্রা বের করে দিয়েছি, সুতরাং আর কোনো ঝামেলা কারো থাকারই কথা না। আমি একটু ঘুম দেই। এ বল কতক্ষণে ঘুম দেওয়া যাবে? মানে তোদের প্রতি আমার যে কনফিডেন্স, তাতে মনে হচ্ছে যে তোরা ডাইমেনশন বের করতে যাও হাঁপাই যাবি। ভাই কালকে খেলার আগে উঠে। কালকে খেলার আগে উঠবো, আচ্ছা ঠিক আছে। ভালো কথা মনে করছিস, ভোরবেলা উঠা। আচ্ছা উঠবই, টেনশন নেই। ভাইয়া বলবো? বল। M L inverse 1 I square।
কিছু একটা মিসিং মনে হচ্ছে। ভাইয়া বলবো বল। m L inverse 1 T inverse 2 I square। কেন যেন মনে হচ্ছে এবারও সামথিং গোয়িং রং। কনফিডেন্ট না আমি যে গোয়িং রং। এর আগের উত্তরের চেয়ে এই উত্তরটা ভালো ছিল, যে টার্মটা খুঁজছিলাম সেই টার্মটা এসেছে, বাট সেই টার্মের পাওয়ারটা আমার খুব একটা পছন্দ হয় নাই। হইতে পারে আমি ভুল। আপনারা যদি বলতে দ্বিধা করেন আমাকে গণহারে টেক্সট করতে পারেন ভাইয়া, চ্যাট বক্সে যে ইচ্ছা মতো টেক্সট করেন ভাইয়া, তাহলে তো আর অন্য কেউ দেখবেন, আমি আমার নাম আপনার নাম উচ্চারণ করব না। ভাই এবার বলি, টেক্সট কর বলতে লজ্জা লাগলে। আর তুই বলতে চাইলে বল থ্যাংক ইউ। আচ্ছা বলি, হ্যাঁ, m বল। inverse 1 L inverse 1 T to the power 4 I square। এটা ভালো লাগছে, ব্যাপারটা ভালো লাগছে। আমি তো বললামই ভাইয়া টেক্সট করতে পারেন, টেক্সট করেন, আমি দেখে নিব। পরমাণু ভাইয়া এখন উত্তর দিতেছিস না কেন? ভাই m inverse 1 L inverse 3 2 to the power 4 a square। ব্যাপারটা ভালো হতে হতে কোথাও কি কোনো ঝামেলা হয়ে গেল? ভাই এটা এপসাইলন নটের মাত্রা। এপসাইলনের মাত্রা আর এপসাইলন নটের মাত্রা আলাদা হবে নাকি রে ভাইয়া? ও না না ঠিক আছে না ভাইয়া সেম হবে। তাহলে ওইটাই তো হবে ভাইয়া। কোনটা কোনটা কোনটা? ওই যে m ইনভার্স তারপর L ইনভার্স 3 তারপর T to the power 4 আর a স্কয়ার। কেন জানি তোদের সাথে আমার মানে আমি এখনো ভাইয়া? হাতে করি নাই, বাট আমার কেন জানি মনে হচ্ছে কোনো ঝামেলা পাকাইতেছিস তোরা। ভাইয়া আসি ভাইয়া, জি ভাইয়া ভাইয়া স্বচ্ছ ভাই, বল 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 থ্যাংক ইউ। ভাইয়া m inverse 1 I square T to the power 4 L inverse 3। ভালো লাগছে ব্যাপারটা, ব্যাপারটা ভালো এটা- লাগছে আমার। অথই ভাইয়া কই রে? শুনে যদি সব ভালো লাগতো তাহলে তো হইতোই ভাই, কইরা দেখেন। অথই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, উত্তর বল। ভাই আমারটা আসতেছে না, উল্টো পাল্টা আসতেছে। তাহলে উল্টা পাল্টাটাই বল। ভাইয়া আমারটা হচ্ছে চার্জারটা বের করতে হচ্ছে আগে, আমি গতকালকে ক্লাসটা করি নাই। মাইরা তক্তা বানাবো তোরে। আচ্ছা তুই করতে থাক। I square T to the power inverse 4 1 L m inverse 1 n inverse 3। হতে পারে, দেখি। তাহলে এবার মনে হয় এবার আমাকেই মাঠে নামতে হবে। ভাইয়া যে ভাইয়ারা খালি রোল দিয়েছেন আমার প্রতি একটু দয়া করেন ভাইয়া, রোলের পাশে একটু নাম লিখেন ভাইয়া প্লিজ। আর যে ভাইয়ারা শুধু নাম লিখেছেন তারা একটু শিশির ভাইয়ার হাত থেকে বেঁচে থাকার জন্য সাথে রোলটা লিখেন ভাইয়া। তাছাড়া যে কোনো মুহূর্তে দেখবেন আপনি কখন যেন ক্লাসে নাই। শিশির ভাইয়া শহীদ ভাইয়াকে পাঠাবে রুম ক্লাসের মধ্যে, যে শহীদ ঢুকো তো, দেখো তো কার পাশে নাম আর রোল নাই, সেগুলোটা বের করে দাও ভাই। তখন কিন্তু আমার সাথে চিল্লাইস না ভাই। সবাই যে এভাবে এত নাম রোল আইডি সব দিতে বলে, তাহলে কয়টা ব্যাচের ঠিক মতো দিব ভাইয়া বলেন তো? মানে এক নামের পর কয়টা কোড থাকবে? উইয়ার্ড দেখায় না অনেক? এই আমাদের এখানে তো সব রোল আর নাম চেঞ্জ করার কোনো কথাই নাই, আমাদের সব তো কি বলে আইডি তো সেম। না মানে মানুষ তো অন্য জায়গায়ও পড়তে পারে, সেটা মিন করলাম না। সেটা তো তোমাকে এখন ওইটুকু কষ্ট তো করতেই হবে, সেজন্যই তো ভাই বলি প্যারাগ্রাফের স্পন্দনের সময় বাইরে। নাম হয়ে এবার কি গেছে। আমি শিশিরের মতো বলবো স্পন্দনের বাইরে পড়ারই দরকার নাই? না থাক, আপনার কাছ থেকে এটা আশা করিনি। সেজন্যই বলি নাই তো। আচ্ছা ভাইয়া
এটা একটু আমরা গল্পে গুজবে আগাই। তাহলে দেখি তো ভাইয়া, এফ ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম, 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমি যদি এপসাইলন এই বেচারার কথা বলি, তাহলে এটা হচ্ছে 1/4 পাই থাকলো Q1 Q2 ডিভাইডেড বাই এফ ইন্টু আর স্কোয়ার। আর তোরা এইটার ডাইমেনশন বের করতে পারলি না, ছি 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 ছি। আচ্ছা, তাহলে একটু দেখি তো ভাইয়া, আমরা চার্জের ডাইমেনশনটা একটু চেক করে নেই। চার্জের ডাইমেনশন তোর কাছে গতকালকে আমরা ক্যালকুলেট করে আসছি। চার্জের ডাইমেনশন কি ছিল রে ভাইয়া? আইটি। আচ্ছা, এফ এটার ডাইমেনশন কি তোর এই বয়সে আমার ভেঙে ভেঙে বলে দেওয়া লাগবে? এই বয়সে কি আমি ভেঙে ভেঙে বলে দিব? বলে দেওয়া লাগলে বল। তাহলে লাগবে আর না ভাইয়া। এটা হচ্ছে দূরত্ব, তাই এটা হচ্ছে এল। ওকে, তাহলে এখন আমরা যদি এপসাইলনের কি বলে এপসাইলনের গল্প বলতে চাই, তাহলে সেটা তো খুব সহজ হয়ে গেল ভাইয়া, খুব সহজ হয়ে গেল। Q1 Q2 তার মানে দুটোই চার্জ, চার্জের গুণ করলে I স্কোয়ার T স্কোয়ার হবে, এটা খুব স্বাভাবিক। ডিভাইডেড বাই এফ, এটা হচ্ছে ml পার টি স্কোয়ার, তারপর আর স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে I স্কোয়ার টি টু দি পাওয়ার 4 পার এম পার এল কিউব। এখন নিজের সাথে চেক করে নে কতজন আমরা ঠিকঠাক মতো লিখছি। ভাইয়া এটা আপনারা 3বার পাঠিয়েছি মেসেজে। তো তুই এই মুখে কথাটা হ্যাঁ, বলতে এটা কি? হয়ে গেছে। এফসাইলন নোটের একক থেকে বের করে ফেলছি। ভেরি গুড। তাহলে ভাইয়া আমরা এপসাইলনের ডাইমেনশন কি পেলাম ভাইয়া বলতো, একটু বল, আমি লিখি। বল 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 বল, কি ছিল? I squared T to the power 4 M inverse 1 L inverse 3. L inverse 3. ওকে, হ্যাঁ, ঢাকা ভার্সিটির একটা পছন্দের ডাইমেনশন বা মাত্রা, ঢাকা ইউনিভার্সিটির একটা পছন্দের ডাইমেনশন বা মাত্রা। যাদের হয়েছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি কি তাহলে নেক্সট টপিকে যাইতে পারি? জি ভাইয়া। ওকে, এবার আয় ভাইয়া আমরা আরেকটু গল্প করি। একটু ডান পাশে তাকাবো ভাইয়া, ডান পাশে তাকাই। এটা তো ভাইয়া ধ্রুবক, তার মানে স্কেলার কোয়ান্টিটি, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই। চার্জ এগুলো আল্লাহর নামে স্কেলার কোয়ান্টিটি। দূরত্ব এটা তো খালি সেন্টার টু সেন্টার গ্যাপ, তার মানে এটাও স্কেলার কোয়ান্টিটি। ডান পাশে খালি স্কেলার আর স্কেলার, স্কেলার আর স্কেলার। বাম পাশটা দেখতো ভাই স্কেলার না ভেক্টর? ভেক্টর। তাহলে ভাইয়া তোর কাছে কেউ যদি কখনো কুলাম্বস ল জানতে চায়, এই মুহূর্তে আমার খাতায় যেটা লেখা আছে, এই 11-12 এর বাচ্চার কাছে এটা কেউ জানতে চায় না। 11-12 এর বাচ্চার কাছে এটা কেউই জানতে চায় না। যদি কখনো বলে কুলাম্বসটা লিখো, লটা লিখো, তাহলে এইটুকু কেউ লিখতে বলে নাই ভাইয়া। এইটুকু লিখলে তুই তোর প্রকাশ তুই ওখানে দিয়ে আসবি যে তুই কোন লেভেল মেনটেন করিস। তাহলে যেহেতু বাম পাশ ভেক্টর ডান পাশ ভেক্টর হইতেই হবে, এর কোনো বিকল্প অবস্থা নাই। যেহেতু বাম পাশ ভেক্টর ডান পাশ ভেক্টর হইতেই হবে, তাই ভেক্টর যদি হইতে হয় তাহলে একটু চিন্তা করো, এই মান তো পরিবর্তন হইতে পারবে না। তাহলে মান যদি পরিবর্তন না হয় তাহলে পারে একটু চিন্তা করে দেখি তো ভাইয়া, কোন একটা স্কেলার রাশির মানের পরিবর্তন না করে তাকে ভেক্টরে রূপান্তরিত করার জন্য আমরা কি ব্যবহার করি?
একক ভেক্টর ইউনিট ভেক্টর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, যে একটা স্কেলার কোয়ান্টিটিকে তার ম্যাগনিটিউডের চেঞ্জ না করে কি করব আমরা ভেক্টরে কনভার্ট করব, তার মানে আমার ইউনিট ভেক্টর লাগবে। আসেন ভাইয়া তাহলে আমরা আমাদের গল্প শুরু করি। মনে করছি ভাইয়া এইটা একটা চার্জ, যে চার্জটা হলো Q1, এইটা একটা চার্জ যে চার্জটা হচ্ছে Q2, এদের যে গ্যাপ সেই গ্যাপটা হচ্ছে R। আমি এখন হতেই পারে Q1 এবং Q2 একই ধর্মী, হতেই পারে Q1 এবং Q2 বিপরীত ধর্মী। আমি একই ধর্মী ধরে একবার কথা বলছি, বিপরীত ধর্মী ধরেও কথা বলবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে যদি এরা একই ধর্মী হয় তাহলে বলো তো ভাইয়া Q1 Q2-র উপর যে বলটা দিবে সেই বলটা কি হবে ভাইয়া? তারে কান ধরে টানবে না লাথিয়ে ভাগাই দিবে? বলতো রে ভাইয়া। একটু কথা বলি। ভাগাই দিবে। ভাগাই দিবে, হ্যাঁ। আরে পড়াশোনার সময় ফ্রি হইতেছে, ঠিক আছে? তাহলে এর লাথি মেরে এদিকে ভাগাই দিবে। ওকে, তাহলে যদি ভাগাই দিতে চাই তাহলে এই ফোর্সটার নাম কেমন দেওয়া উচিত? এই ফোর্সটা কার উপর কাজ করছে, 2 নম্বরের উপর না 1 নম্বরের উপর? 2 নম্বরের উপর। তাহলে এটা হচ্ছে ফোর্স অন 2/1। কেউ আবার F21 পড়িস না, ফোর্স অন 2/1, তার মানে 2 নম্বর কণার উপর 1 নম্বর কণা যে বলটা দিয়েছে সেটা এইটা। এবার যদি আমরা এই Q1 এর উপর ফোর্সটা দেখতে চাই তাহলে এটা কি হবে দেখতো ভাইয়া? এটা বাম দিকে কাজ করবে না ডান দিকে কাজ করবে বলতো রে ভাইয়া? বাম দিকে। বাম দিকে, আমি বলেই আসছি ভাইয়া, সেম চার্জ, তাহলে এটা এই দিকে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে ফোর্স অন 1/2। এবার এরা যদি সেম চার্জ না হয়ে অপোজিট চার্জ হইতো, বিপরীত ধর্মী চার্জ হইতো, তাহলে এবার যদি আমি Q2-র কথা বলি, Q1 এবং Q2 তো অপোজিট, তাহলে Q1 Q2 কে কি করবে ভাই? অ্যাট্রাক্ট করবে, তার মানে ফোর্স কাজ করবে এইদিকে। সিমিলারলি ভাইয়া এটাকেও অ্যাট্রাক্ট করবে, তার মানে এটা কাজ করবে এইদিকে। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলি তো ভাইয়া? না ভাইয়া। এখন আমরা যে কোনো একটা কেস, এখানে 4টা কেস দেখা যাচ্ছে, এই 4 কেসের যে কোনো একটা কেস নিয়ে তোদের সাথে গল্প করে ভেক্টর প্রেজেন্টেশনটা তৈরি করব। বল ভাই আমি কোন কেস নিব? এখানে 4টা কেস দেখতে পাচ্ছিস, আমাকে যে কোনো একটা কেসের কথা বল যে ভাই আপনি এটা দিয়ে গল্প বললেই হবে। কোনটা বলবো বল ভাইয়া? আমি নাম্বার দিয়ে দেই, 1 নম্বর কেস, 2 নম্বর কেস, 3 নম্বর কেস, 4 নম্বর কেস, যে কোনো একটা বল আমাকে। কয় নম্বরটা আমি দেখবো? 2 নম্বর ভাইয়া। 2 নম্বর, ওকে। তাহলে এটা Q1, এটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। এতটুকু থেকেই আমরা কুলম্বস ল এর মান যেটা হবে, মানে বলের মান যেটা হবে, সেই বলের মান আমি ক্যালকুলেট করা শিখে গেছি। সেই বলের মান হবে হচ্ছে 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই R², এটা মান হবে। এবং আমরা বলছিলাম যে 2 নম্বর বস্তুটার উপর আমি চার্জ বল দেখবো, তার মানে আমার ফোর্সটা কাজ করছে এইভাবে। কোন আপত্তি আছে ভাইয়া? কথা বলি ভাই, কথা বলবো একটু। এই কথাটা কোত্থেকে পেলাম যে বলটা এইভাবে কাজ করলো, এই দিকে কাজ করলো? এই কথাটা কোথা থেকে পেলাম? ওই যে স্যারের 3 নম্বর পয়েন্ট ছিল যে এই বল কাজ করে কোথা থেকে, কার কোথায় কোথায় কিভাবে, কেন্দ্রদ্বয়ের যে সংযোজন রেখা আছে সেই রেখা বরাবর সেটা কাজ করবে। তার মানে ওই 3 নম্বর লাইন থেকে আমি পেয়েছি এই বলটা এইভাবে কাজ করবে। 3 নম্বর লাইনটা আমাকে বুঝিয়েছে যে এই বলটা এরকম করে কাজ করে না, এই বলটা ঠিক ওই রেখাতে কাজ করে। এটা ভালো করে মাথায় রেখেন ভাইয়া। এখন প্রশ্ন হলো, এই বলটা যেদিকে কাজ করছে, তো এই মানটাকে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি নিজেই আমাকে বললেন যে একটা একক ভেক্টর দরকার হয়। তো আমি এই একক ভেক্টরটাকে ইন্ট্রোডিউস করলাম এটা। তাহলে আমি যদি এটাকে এই একক ভেক্টর দিয়ে গুণ করে দেই তাহলেই মনে হয় এটাকে এখন আমি ভেক্টরে পরিণত করে ফেলতে পেরেছি। কোন আপত্তি আছে ভাইয়া? কথা বলেন। একক ভেক্টরটা আর প্রকাশ করলেন কেন? যা খুশি তুই প্রকাশ কর, আমার ওইখানে ওই যে আর দিয়ে মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করা ছিল, সেই জন্য আমি আর দিয়ে প্রকাশ করছি। তুই যা দিয়ে প্রকাশ করবি তুই তাই দিয়ে লিখবি, কোনো সমস্যা নাই। খালি টুপি চিহ্ন থাকলেই বোঝা যাবে এটা একক ভেক্টর। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এখানে দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে একক ভেক্টরে? একক ভেক্টরের তো একটা সম্পর্ক থাকেই ভাইয়া,
কারণ একক ভেক্টর পাওয়া যায় কিভাবে? কোনো অশূন্য ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই একক ভেক্টর, আর ওই মানটাই তো আবার আর, তার মানে কিছু না কিছু সম্পর্ক তো রাখেই সে। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে আমি পুরা ভেক্টরটাকে যদি আর নাম দেই, পুরা ভেক্টরটাকে যদি আমি যেরকম আর নাম দেই, তাহলে একক ভেক্টরকে যদি পূর্ণাঙ্গ ভেক্টরে কনভার্ট করতে চাস, তাহলে যে কোনো একক ভেক্টর পাওয়া যায় কিভাবে ভাইয়া? কোনো অশূন্য ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। এর বাইরে কোনো গল্প আছে কি ভাইয়া? কথা বলেন। ভাইয়া নেই। তাহলে আমরা এটাকে বলতেই পারি তাহলে কুলম্বস ল আজকে থেকে আমাদের কাছে ভেক্টর ল ছাড়া লেখা অন্যায় হয়ে দাঁড়ালো। তার মানে এখন থেকে আমরা কুলম্বস ল এইভাবে লিখতে বাধ্য ফর ক্লাস 11-12। হয় এটা অথবা এইটা। ফার্স্ট ওয়ান ইজ প্রেফারেবল, প্রথমটা প্রেফারেবল, দ্বিতীয়টা না। দ্বিতীয়টা কেউ যদি একদম জোর করে ধরে বলে যে তুমি পূর্ণাঙ্গ ভেক্টর দিয়েই বলো, তাহলে দ্বিতীয়টায় যাবি, কিন্তু ফার্স্ট ওয়ান হচ্ছে প্রেফারেবল। তাই আমরা সব সময় মনে রাখবো দিস ওয়ান ইজ কুলম্বস ল। কোনটা প্রেফারেবল বললেন ভাইয়া? বক্স করে দিয়েছি একক ভেক্টর দিয়ে। ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে দিবেন। কি বুঝিয়ে দিব বল ভাইয়া? ওই যে একক ভেক্টর দিয়ে কিভাবে সলিউশনটা করলেন। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে যে এই অংশটুকু এই বলের মান এটা নিয়ে তোর কোনো আপত্তি আছে? কথা বলতো রে ভাইয়া। জি না ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 3 নম্বর পয়েন্ট আমাকে বলেছে এই বল কাজ করবে কোন দিকে? এই যে দুটো চার্জ আছে, এই দুটো চার্জের যে সংযোজক রেখা আছে সেই সংযোজক রেখায় কাজ করবে। তাহলে চার্জের সংযোজক রেখা তো ভাইয়া এইটা, কেন্দ্রের সংযোজক রেখা হচ্ছে এইটা, যার এইখান থেকে এই পর্যন্ত ভ্যালু বলা আছে আর। এবং আমরা দেখে আসছি আমাদের বলটা কাজ করছিল এইদিকে, এই সংযোজক রেখায়, কারণ সেম চার্জ বলেছিলাম। এখন এটা যে ওই দিকে কাজ করবে এটা আমি তাহলে কিভাবে এক্সপ্রেস করে দেখাবো? তাদেরকে তো দেখাতে হবে যে এটা ওই দিকে কাজ করছে। আমি যদি আমার লাইনে তাকে বুঝাইতে না পারি তাহলে তো কোনোভাবেই আমি ফিরে আসতে পারবো না। তাহলে এই বলটা যে এই দিকে কাজ করছে এটা বোঝানোর জন্য কি করা যাইতে পারে বলতো দেখি? এই মানটাকে, কোনো একটা মান যদি মানের পরিবর্তন না করে ভেক্টরে কনভার্টেড হইতে যায়, তাহলে তুই কোন প্যারামিটার ব্যবহার করিস? ভেক্টরের আর। এই যখন ভেক্টর পড়াইছি তুই তখন কইছিলি, আমি বারবার করে বলছিলাম যে আমার এই চ্যাপ্টার পড়াতে গেলে ভেক্টর লাগবে, ভেক্টর লাগবে, ভেক্টর লাগবে। ভাই আরেকবার একটু কোশ্চেনটা করবেন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কোন একটা স্কেলার রাশিকে মানের পরিবর্তন না করে আমি ভেক্টরে কনভার্ট করব, লাগবে কি? ইয়া গ্রেডিয়েন্ট না ডাইভারজেন্স এরকম কিছু একটা করতে হয় মেবি। মানুষ অল্প শোকে কাতর হয় আর অধিক শোকে পাথর হয়। কিছুক্ষণ আগে বলছে ভাইয়া। ভাই ভেক্টর চ্যাপ্টার পড়েন, ভাই ভেক্টর চ্যাপ্টার পড়েন। ভেক্টর ছাড়া স্থির তড়িৎ পড়া এটা যে অসম্ভব এটা আজকে প্রথম বলতেছি না ভাই, আমি মনে হয় ভেক্টর চ্যাপ্টার যখন পড়াইছি তখন থেকে বলতেছিলাম। আমি যেদিন থেকে ভেক্টর পড়াইছি সেদিন থেকে বলছি যে ভেক্টর ছাড়া স্থির তড়িৎ পড়া অসম্ভব, অসম্ভব। এবং এই কথা বারবার বলেছি যে এই ক্লাসের পরিমাণ যত বাড়বে একটা সময় যে আমরা লিটারেলি হারায় ফেলবো যে আমরা আসলে ভেক্টর পড়তেছি না স্থির তড়িৎ পড়তেছি। নামে মাত্র স্থির তড়িৎ হবে, কাজে পুরোটাই ভেক্টর। একক ভেক্টরের সংজ্ঞাটা ভালো করে পড়বি, একক ভেক্টরের কনসেপ্টটা ভালো করে পড়বি। কোন একটা স্কেলার রাশিকে ভেক্টরে কনভার্ট করার জন্য ব্যবহার করা হয় একক ভেক্টর। কেন ব্যবহার করা হয়? ভেক্টর ক্লাসে যা
কিভাবে ব্যবহার করা হয় ভেক্টর ক্লাস যে দেখে আয়, ভেক্টর ক্লাস থেকে সেটা পড়ে আয়। আচ্ছা, তাহলে আমি আমাদের যে সংযোজক রেখাটা দেখছিলাম সেই এই আর এর মান তো এতটুকুই, তাই এই জায়গার দিকে আমি যে কোনো একটা একক ভেক্টর চিন্তা করে নিচ্ছি, যে কোনো একটা একক ভেক্টর, দিকটা ওইটা থাকলেই হবে। তার মানে এইটা সেই একক ভেক্টর ধরেছিলাম। এইটা সুবিধা হচ্ছে ভাইয়া, এই একক ভেক্টরের মান হচ্ছে 1। একটু চিন্তা করে দেখেন, এই একক এই পয়েন্টটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে একটু এটার ল্যাঙ্গুয়েজটা চেক করার চেষ্টা করেন। এই আর বেচারার মান কত যেন ভাইয়া বললাম, কথা বলতো ভাইয়া, আর বেচারার মান কত বলেছি? 1 দিয়ে যদি এটাকে গুণ করিস তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার মান হচ্ছে 1, আর এটার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। আর নামের যে একক ভেক্টর ধরেছিলাম সেটার মান হচ্ছে 1, আর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। তাই ওই আর দিয়ে গুণ করে তুই কি করেছিস, এটার মান যা ছিল তাই রেখেছিস, কারণ এত ইন্টু 1 মানে এত। তারপর শুধুমাত্র একটা জিনিস তার উপর চাপাই দিছিস, যেটা কাজ করছে কোন দিকে, এ থেকে বি এর দিকে। তাই কোনো একটা স্কেলার রাশিকে তার মানের পরিবর্তন না করে ভেক্টরে রূপান্তরিত করার জন্য আমরা একক ভেক্টর ব্যবহার করি। এখন কেউ যদি বলে ভাই আমি যদি পুরা ভেক্টর দিয়ে দেখতে চাই তাহলে চেহারাটা কেমন হবে? একক ভেক্টরের ফর্মুলা আমাদের খুব সুন্দরভাবে জানা আছে, যে কোনো একটা অশূন্য ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করে দেই, তাহলে অশূন্য ভেক্টর এটা আমরা তার মান দিয়ে ভাগ করব, তাহলে ওই একক ভেক্টরটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে এরকম। বুঝা গেছে? জি ভাইয়া। দয়া করে আমাকে কেউ ভেক্টর চ্যাপ্টারে ব্যাক করাবেন না, দয়া করে প্লিজ। যার ভেক্টরে উইকনেস আছে উইকনেস ছেড়ে নেন। এই ব্যাপারে আমার কিছু বলার নাই ভাই, কারণ এই চ্যাপ্টার পড়ার প্রি রিকুইজিট ভেক্টর পড়া। আমি নিশ্চয়ই স্থির তড়িৎ পড়াতে যে ভাই ভেক্টর পড়াইতে পারবো না, এটা খুব স্বাভাবিক কথা। তাহলে এই হচ্ছে আমাদের কুলম্বস ল। আমাদের কুলম্বস ল এর গল্প হচ্ছে এইটা। এখন এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে আগাবো। ভাইয়া। জি ভাইয়া। কুলম্বস ল এর বিবৃতিতে ছিল যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু আমি যদি বলি যে এ ভেক্টর, এটা কি আর কিউবের বর্গের মানে ইনভার্সলি প্রপোর্শনাল? না ভাইয়া, ডান পাশে কি রাখছেন দেখেন তো একটু আস্তে। এই যে এই ওস্তাদ আছে, তাহলে এটা ধরা লাগবে না ভাই? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাকে ইগনোর করলে তো হবে না। এই জন্যই ভাই বারবার এই যে এইটার কথা বলি, যে এইটা সবসময় ফলো করো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল আগের জিনিস থেকে। জি ভাই বলেন। ভাই আমরা এপসাইলনের একক বের করলাম না, আমরা যদি এটাকে বাংলা ভাষায় বলি কিভাবে বলবো? মানে আমি বুঝি নাই। ভাই আমরা এপসাইলনের এককটা বের করলাম না, ইউনিট। হ্যাঁ একক। তো ওটাকে যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই তাহলে কিভাবে বলবো? মানে আপনি কি বলতে চাচ্ছেন এটার উচ্চারণ কি হবে, ওই যে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার এইটা? না না ভাইয়া, মানে এটা কি বোঝাচ্ছে যে 1 মিটার স্কয়ারে 1 ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা ভালো কথা যে আমরা আসলে এটা দিয়ে কি মিন করব, এটার মিনিংটা কি, তাই তো? তাহলে এটার মিনিংটা দেখেন, পার মিটার স্কয়ার আছে না ভাইয়া, তার মানে আপনার যখন কোনো মিডিয়াম দিয়ে যাবেন তো সেই মিডিয়ামের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি নিউটন বল পার মিটার স্কয়ার পার নিউটন, তাই মানে প্রতি নিউটন বল যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে 1 কুলম্ব স্কয়ার চার্জের প্রভাব ওইখানে তৈরি করতে হবে। তার মানে কোনো একটা মাধ্যমের 1 মিটার স্কয়ার জায়গার মধ্যে আপনি যদি কোন মাধ্যমে এই যে মিটার দূরত্বের গল্প যদি বলি, এরকম 1 মিটার দূরত্ব নিয়ে আপনি একটু চিন্তা করবেন যে 1 মিটার দূরত্বে থাকবে হচ্ছে 2টা চার্জ, এবং ওইখানে একটা ক্ষেত্রফল তৈরি হবে, সেই ক্ষেত্রফল হবে হচ্ছে 1 মিটার স্কয়ার রিজিয়ন। 1 মিটার স্কয়ার নামের একটা রিজিয়ন তৈরি হবে।
সেই জায়গায় যদি 1 নিউটন বল আপনি ডেভেলপ করতে চান, তাহলে ওইখানে চার্জের ইম্প্যাক্ট করতে হবে দুইটা চার্জ, সেটা হচ্ছে 1 কুলম্ব এবং 1 কুলম্ব। বুঝাইতে পারছি? 1 কুলম্ব এবং 1 কুলম্ব এই দুইটা চার্জকে আপনি যদি 1 মিটার দূরত্বে রাখেন, তাহলে পারে এইখানে আপনার যে গল্পটা তৈরি হবে সেইটা হচ্ছে আপনার ওই বলের গল্পের ক্ষেত্রে তৈরি হবে যদি আপনার এপসাইলন নটের ভ্যালু 1 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার হতো। তার মানে দুইটা চার্জকে 1 কুলম্বের দুইটা চার্জকে আপনি যদি 1 মিটার দূরে স্থাপন করেন, তাহলে এইখানে আপনার 1 নিউটন করে বল তৈরি হবে ভাইয়া। 1 নিউটন বলে একজন আরেকজনকে ধাক্কা মারবে। বুঝাইতে পারছি? ভাইয়া সবই বুঝলাম, কিন্তু ক্ষেত্রফলের ব্যাপারটা বুঝিনি। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, এই দূরত্বটা তো মাধ্যমের মধ্যে থাকবে, তাই না? একটু চিন্তা করে দেখেন তো, মাধ্যমে যদি থাকে তাহলে মাধ্যমের তো একটা সার্টেন স্পেস এই জায়গায় থাকবে। ওকে? জি ভাইয়া। তাহলে ওই মাধ্যমের কতটুকু জায়গা জুড়ে আপনার এই বলরেখার পাসিং হচ্ছে, কতটুকু জায়গা জুড়ে আপনার এই বলরেখাটা পাস করে যাবে। বলরেখা তো এই যে চারপাশে যেরকম করে যেতেই থাকবে না রে ভাইয়া? বলরেখাগুলো তো এইখান থেকে চারপাশে যেতেই থাকবে নাকি? কথা বলি ভাইয়া? জি ভাইয়া। তো এরকম বলরেখা যদি যেতে থাকে, তাহলে প্রতি মিটার স্কয়ার ক্ষেত্রফলের জন্য তুই 1 নিউটন করে বল পাবি ভাইয়া। সবগুলা বলরেখা কাউন্ট করে একসাথে? জি ভাইয়া। আর এখানে বলের যে গল্পটা, একটু যদি আমরা ওই মিনিং থেকে সরে আসি, বলের যে গল্পটা, সেই বল কিন্তু শুধু মিটারের উপর নির্ভর করে না ভাইয়া, এটা দূরত্বের বর্গের উপর নির্ভর করে, তাই না ভাইয়া? একটু কথা বলি, তার মানে এটার একদম ডিরেক্ট কথা যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল মিনিং থেকে সরে এসে যদি ডিরেক্টলি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যদি 1 কুলম্বের দুইটা চার্জকে এরকম 1 মিটার দূরে রাখা যায়, 1 মিটার দূরে যদি রাখা যায়, তাহলে তারা যদি 1 নিউটন বল তৈরি করে, তাহলে সেই মাধ্যমের ভেদনযোগ্যতার যে গল্পটা, সেটা আপনি এখান থেকে পাবেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আর ফিজিক্যাল মিনিং হচ্ছে ওই বলটা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল জুড়ে আমরা পাবো। জি ভাইয়া। বুঝেছি শূন্য ভাইয়া। মাধ্যমের এই কনস্ট্যান্ট ভ্যালুটার জন্য এই ঘটনাটা ব্যাখ্যা করা যাবে একটু? 1 এর জায়গায় ওটা বসায় দে। তুই আমার এটা প্রশ্ন করছ কেমনে? ওই গরু ওই, এই 1 এর জায়গায় ওটা বসায় দে, তাহলেই হবে। মানে সিগনিফিকেন্সটা কি? চার্জ মানে এখানে তো আপনি 1 কুলম্ব চার্জ ইয়ে করেছেন, ওইখানে কি আপনার 8 পয়েন্ট? এই গরু ওই 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 গরু ওই, এটারে আমি যদি 1 কুলম্ব স্কয়ার 1 নিউটন 1 মিটার স্কয়ার লিখি, তাহলে কি তোর কোনো সমস্যা আছে? না না, এটা তো সমস্যা নেই। এখন তুই এই জিনিসটাকে রেশিও হিসেবে বানায় ফেল। তুই কি বানাবি? তুই চার্জের জন্য বানাবি, বলের জন্য বানাবি, না মিটার স্কয়ারের জন্য বানাবি? তুই রেশিও বানায় ফেল। আচ্ছা, মানে এক্সপেরিমেন্ট ওয়াইজ দেখা গেছে এই রেশিওটাকে সাপোর্ট করে, এটাই হচ্ছে কথা। আমি যেভাবে চার্জ আর ইয়ে মানে বল চেঞ্জ করি কিনা, এই রেশিও সাপোর্ট করে, এই রেশিওটা সাপোর্টেড হয়। ঠিক আছে ভাই আপনি 3টা কন্ডিশন বলার আগে দেখলাম যদি বলছেন, তার মানে যে কোনো একটা চেঞ্জ করলেই তো হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, যে কোনো একটা চেঞ্জ করলেই হবে। টিডিং টিডিং, এবার আয় ভাইয়া। এবার আমরা একটু গল্প করতে চাচ্ছি ভাইয়া কয়েকটা ব্যাপার নিয়ে। তার মধ্যে প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। কথা হইল ভাইয়া, আমরা প্রথম সূত্র থেকে দেখে আসলাম সমধর্মী চার্জ বিকর্ষণ করবে আর বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করবে। তাহলে ভাই একটা বিন্দু চার্জ পৃথিবীতে রেখে দে, আর একটা বিন্দু চার্জ চাঁদের উপর রেখে দে, তাহলে তাদের বিকর্ষণ দেখবি ভাইয়া বা আকর্ষণ দেখবি, সুন্দর হবে না ভাইয়া ব্যাপারটা? জি ভাইয়া, ব্যাপারটা অনেক সুন্দর হবে ভাইয়া। তো থিওরিটিক্যালি ভাই এটা অসীম পর্যন্ত বিস্তৃত হলেও প্র্যাকটিক্যালি একটা সার্টেন জোন আছে, তার বাইরে গেলে এটা এতটাই উইক হয়ে পড়ে যে এটা আর কখনো তার প্র্যাকটিক্যাল ভ্যালুতে এসে পৌঁছায় না। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য সারা জীবনই বলি এটা ভাইয়া, চুম্বক লোহাকে আকর্ষণ করবে, এটা খুব স্বাভাবিক। তাহলে একটা চুম্বককে
মিরপুরে রেখে দে, আর আরেকটা চুম্বককে কি বলে লোহাকে মতিঝিলে রেখে দে, তাহলে এই চুম্বক তো লোহাটাকে টান মেরে নিয়ে চলে আসবে, তাই না ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, তো এই যে গল্প যেরকম হবে ভাইয়া, তো এইটা হচ্ছে এরকম যে কোনো একটা চার্জের চারপাশে, এটা ধনাত্মক হোক আর এটা ঋণাত্মক হোক, এটার চারপাশে যে অঞ্চল ব্যাপী এটির আকর্ষণী বা বিকর্ষণী, সমধর্মী হলে আকর্ষণী আর বিপরীতধর্মী হলে কি বলে, সমধর্মী হলে বিকর্ষণী আর বিপরীতধর্মী হলে আকর্ষণী, এই আকর্ষণী বা বিকর্ষণী বলটা বজায় থাকবে, সেই সারাউন্ডিংস বা এলাকাটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর এই ইলেকট্রিক ফিল্ডের বাইরের যে কোনো পজিশনকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটি। তাই কোনো একটা চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী এটির আকর্ষণী বা বিকর্ষণী ধর্মটা বজায় থাকে, সেই অঞ্চলটাকে বলে তার তড়িৎ ক্ষেত্র, আর এই তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুকে বলে হচ্ছে অসীম। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি না পারি নাই? কথা বলি তো ভাইয়া? বুঝছি ভাইয়া। তাহলে একটু লিখে ফেলেন তো ভাইয়া। কোন চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী এটির আকর্ষণী বা বিকর্ষণী ধর্ম বজায় থাকে, কোন চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী এটির আকর্ষণী বা বিকর্ষণী ধর্ম বজায় থাকে, তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। কোন চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী এটির আকর্ষণী বা বিকর্ষণী ধর্ম বজায় থাকে, তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। এবং তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দু অসীম বলে বিবেচিত। তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দু অসীম বলে বিবেচিত। The surroundings of a charge তড়িৎ ক্ষেত্রের বাইরের কোন ইংরেজিতে বলতেছিলাম, the surroundings of a charge where the attraction or repulsion characteristics of a charge, the attraction or repulsion characteristics of a charge exists is known as electric field. Any point outside of the electric field is treated as infinity. Any point outside of the electric field is treated as infinity. আচ্ছা, এবার ভাইয়া আমরা কয়েকটা চার্জের একটু নাম বলবো, কেউ কোনো প্রশ্ন করবি না, শেষ কথা বলার আগ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করতে পারবি না। আমি যখন বলবো প্রশ্ন কর, তখন প্রশ্ন করতে পারবি। প্রথমটার নাম হচ্ছে ভাইয়া রেফারেন্স চার্জ। এটার বাংলা জিজ্ঞেস করে কোনো লাভ নাই, বাংলা কেউ তোরা পড়বিও না, আমি পড়াবো না। সাপেক্ষ আধান। এরপরে পড়বো ভাইয়া প্লেসড চার্জ। এটার বাংলা হচ্ছে স্থাপিত আধান, কেউ পড়ে না ভাইয়া। এর পরেরটা হচ্ছে টেস্ট চার্জ, বাংলা হচ্ছে পরখ আধান, আশা করি কেউ বলবে না। টেস্ট চার্জ অনেক ভালো। এবার কোনো কথা জিজ্ঞেস না করে রেফারেন্স চার্জের ডান পাশে একটু লিখে ফেলো, তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, দ্য ফিল্ড প্রডিউসিং চার্জ। তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, দ্য ফিল্ড প্রডিউসিং চার্জ। এরপরে লিখো ভাইয়া প্লেসড চার্জের জন্য লিখো তড়িৎ ক্ষেত্রে স্থাপিত চার্জ। তড়িৎ ক্ষেত্রে স্থাপিত চার্জ, the charge which is placed in an electric field, the charge which is placed in an electric field. এরপরেরটা লিখো ভাইয়া তড়িৎ বলরেখা সংজ্ঞায়িত করতে, তড়িৎ বলরেখা সংজ্ঞায়িত করতে
তড়িৎ ক্ষেত্রে স্থাপিত বিন্দু ধনাত্মক চার্জ। তড়িৎ বলরেখা সংজ্ঞায়িত করতে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত বিন্দু ধনাত্মক চার্জ। The point positive charge which is placed in an electric field to define electric force line. The point positive charge which is placed in an electric field to define electric force line. তড়িৎ বলরেখা সংজ্ঞায়িত করতে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত বিন্দু ধনাত্মক চার্জ। কোনো কিছু না বুঝে লেখা শেষ হয়েছে কিনা বলেন ভাইয়া। কেউ জিজ্ঞেস করবেন না কোনটা কি হয়েছে, খালি লেখা শেষ হয়েছে কিনা এটা বলবেন। রেফারেন্স চার্জ তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, দ্য ফিল্ড প্রডিউসিং চার্জ। প্লেসড চার্জ তড়িৎ ক্ষেত্রে স্থাপিত চার্জ, দ্য চার্জ হুইচ ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। টেস্ট চার্জ তড়িৎ বলরেখা সংজ্ঞায়িত করতে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত বিন্দু ধনাত্মক চার্জ। A point positive charge which is placed in an electric field to define electric force line. লেখা শেষ? জি ভাইয়া। ওকে, আমরা একটা চার্জের কথা ভাবছি। এই চার্জটা পজিটিভও হতে পারে, এই চার্জটা নেগেটিভও হতে পারে। এই চার্জের চারপাশে একটা এলাকা আছে যার মধ্যে তারা সমধর্মী চার্জ আসলে আকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ আসলে তারা বিকর্ষণ করে। আর এই এলাকাটাকে আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো অবস্থানকে আমরা বলেছি ইনফিনিটি। এখন আমাকে সর্বপ্রথম কথা বলেন, এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছে কারা? এই যে ধনাত্মক বা ঋণাত্মক কালো রঙের যে চার্জটা দেখা যাচ্ছে, এরা? কোন আপত্তি আছে ভাইয়া কথা বলি? না ভাইয়া। তাই এরা হচ্ছে রেফারেন্স চার্জ। যে চার্জটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে থাকবে তারা হচ্ছে রেফারেন্স চার্জ। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তোর শখ হইলো তুই আরেকটা চার্জ প্লেস করবি, হ্যাঁ নিয়ে আসবি, দেখবি যে কত বলে লাফ খায় অথবা কত বলে কান টানে। সেই আরেকটা চার্জ ধনাত্মক না ঋণাত্মক এ ব্যাপারে তোকে কোনো কিছুই বলেনি, কিচ্ছু বলেনি ভাইয়া। ধনাত্মক বা ঋণাত্মক কিচ্ছু বলেনি ভাইয়া। তার মানে যে কোনো চার্জ তুই এখানে প্লেস করতেই পারিস, পজিটিভ অর নেগেটিভ, যে কোনো চার্জ তুই প্লেস করতে পারিস ভাইয়া। তাই এই যে তড়িৎ ক্ষেত্রে তুই একটা চার্জকে স্থাপন করলি, এইটাকে বলা হবে প্লেসড চার্জ। তার মানে প্লেস চার্জ ধনাত্মক ঋণাত্মক বড় ছোট যে কোনো রকমই হইতে পারে, কোনো রকম রেস্ট্রিকশন নাই। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা চার্জ স্থাপন করব, যাকে স্থাপন করব তার নামই হবে প্লেস চার্জ। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে টেস্ট চার্জ। টেস্ট চার্জকে আমরা বলেছি এটা একটা পয়েন্ট চার্জ হতে হবে। প্রত্যেকটার কারণ ব্যাখ্যা করা হবে কেন পয়েন্ট চার্জ। তাই এটা একটা পয়েন্ট চার্জ হতে হবে, খুবই ছোট্ট হইতে হবে। তার সাথে সেটা কোন ধর্মের হইতে হবে? পজিটিভ ধর্মের হইতে হবে, অন্য কোনো ধর্মের হলে হবে না, এটা পজিটিভ ধর্মের হইতে হবে। তখন আমরা এইটাকে বলবো হচ্ছে টেস্ট চার্জ। তাই এখানে দুটো জিনিস ব্যাখ্যা করার ব্যাপার, এক হচ্ছে হোয়াই অনলি পজিটিভ আর হোয়াই পয়েন্ট, এই দুটো জিনিস ব্যাখ্যা করা দরকার। তা আমি যদি টেস্ট চার্জের গল্প বলতে চাই ভাইয়া, তাহলে আমরা প্রথম এক্সপ্লেনেশন নিয়ে আসি হোয়াই পয়েন্ট চার্জ। এই প্রশ্নের উত্তরটা একটু ক্লিয়ার করি। আচ্ছা ভাইয়া, মনে কর মেহরাব আমাকে দাওয়াত দিল বাসায়, যে ভাইয়া বাসায় আসেন। তারপর মেহরাবের বাসায় আমি গেলাম, মেহরাব আমারে দেখে ভয়ে ভাগলো। ভাইয়া ঘটনাটা কি খুব ভালো হয়েছে? একটু হিসাব করে বলতো ভাইয়া। ওই কথা কস না কেন, ব্যাপারটা কি ভালো হইলো? আবার ভাগবে কেন? ওই যে আমি গেছি, এখন আমি কি নাকি পড়া ধরবো না অঙ্ক করবো, সে ভয়ে ভাগছে। তাহলে আমার দাওয়াত খাওয়ার অবস্থাটা চিন্তা কর কি হবে, মেহরাবি যদি ভেঙে যায়। ভাই আপনাদের বিশ্বাসও নাই, করতেও পারেন।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো না, এর আগে এরকম ঘটনা ঘটছে, তারপরে ছেলে বলছে জীবনে আর আপনাদেরকে ডাকবো না। আচ্ছা, এটাই ভাই। তো এখন একটু দেখি ভাইয়া, বাসায় কি এরকম করছিলেন? আরে যে কি যেন মনে হয়েছিল যে দেখি তো পোলাপান তো করে কিনা, ভাবলাম একটু দেখি তো পোলাপান। আচ্ছা যাই হোক, ওগুলো নিয়ে আর গল্প না করি। মনে কর ভাইয়া এটা হচ্ছে আমাদের রেফারেন্স চার্জ। ভালো করে এবার খেয়াল করি, ফাজলামি থেকে সরে আসি। এটা হচ্ছে এই রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্র। এখন এখানে তুই একটা দৈত্যাকার পজিটিভ চার্জ নিয়ে আসবি, দৈত্যাকার পজিটিভ চার্জ নিয়ে আসবি ভাই, দৈত্যাকার বিশাল বড় একটা পজিটিভ চার্জ নিয়ে আসবি তুই, বিশাল বড় একটা পজিটিভ চার্জ নিয়ে আসবি। এইটার ইলেকট্রিক ফিল্ড হবে অনেক স্ট্রং। তাহলে দেখতো ভাইয়া, যদি কোনো কারণে রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্রের চেয়ে টেস্ট চার্জের তড়িৎ ক্ষেত্রটা প্রবল হয়ে যায়, তাহলে রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্রের ধর্ম কি বজায় রাখতে দিবে, না টেস্ট চার্জের তড়িৎ ক্ষেত্র রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্রের উপর প্রভাব বিস্তার করতে শুরু করবে? কথা বলেন তো ভাইয়া। পরেরটা তাহলে একটু চিন্তা করেন, মানে একটু test আমি charge মনে হয় একটু জ্ঞানী ভাষায় বলে ফেলছি। জ্ঞানী ভাষায় না বলে আমি মূর্খের মতো বলি। আই থিঙ্ক আমি যাদের সাথে কথা বলছি তাদের সাথে যায় ব্যাপারটা। তো আমি একটু মূর্খের মতো কথা বলি ভাই। একটা বিশাল বড় পজিটিভ চার্জ আমি নিয়ে আসলাম, যা রেফারেন্স পজিটিভ চার্জের চেয়ে বড়। তাহলে এখন চিন্তা করতো, এই রেফারেন্স পজিটিভ চার্জটা ওই জায়গায় স্টেবল থাকতে পারবে, নাকি এভাবে বিকর্ষিত হয়ে ভেঙে যাবে? ভেঙে যাবে। আচ্ছা, যদি রেফারেন্স নেগেটিভ চার্জ হতো, তাহলে রেফারেন্স নেগেটিভ চার্জ কি ওখানে স্টেবল থাকতো, নাকি টেস্ট চার্জের আকর্ষণে চলে আসতো? একটু কথা বলি তো ভাইয়া। চলে আসতো। চলে আসতো। আমরা তো এরকম চাইনি। আমরা রেফারেন্স বলেছি মানে কি, আমরা তার সাপেক্ষেই সব নির্ধারণ করব। সে হয় অন্য কাউকে টেনে নিয়ে আসবে, না হলে অন্য কাউকে ধাক্কাবে। হয় সে কাউকে কান ধরে টানবে, না হলে সে কাউকে লাথি মারবে। এজন্যই তার নাম আমি বলেছি রেফারেন্স চার্জ। আমি তার সাপেক্ষে সব নির্ধারণ করব। কিন্তু এই ঘটনাটা কি সেটা নির্ধারণ করতে দিয়েছে আমাকে, না টেস্ট চার্জ তার সমস্ত ঘটনা ধ্বংস করে দিয়েছে ভাইয়া? একটু চিন্তা করে বলি তো। কথা বলতে হবে আমার সাথে। জি ভাইয়া, সব নষ্ট করে দিচ্ছে, ধূলিসাৎ তাহলে করে দিচ্ছে। এখন এই ধূলিসাৎ তো হতে দেওয়া যাবে না ভাইয়া। তাহলে এই ধূলিসাৎ যদি হতে না দেওয়া যায়, তাহলে কি হইতে হবে? টেস্ট চার্জের তড়িৎ ক্ষেত্র হইতে হবে খুবই দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। তাহলে খুবই দুর্বল হওয়া মানে কি, চার্জটাকে হইতে হবে অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট। সেজন্য সেটা হচ্ছে পয়েন্ট চার্জ। তাই রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্রকে টেস্ট চার্জের তড়িৎ ক্ষেত্র যেন প্রভাবিত করতে না পারে, সেই জন্য টেস্ট চার্জের তড়িৎ ক্ষেত্র হতে হবে খুবই দুর্বল। এই জন্য টেস্ট চার্জ হবে প্রচন্ড ছোট। তার মানে এটা হবে একটা পয়েন্ট চার্জ। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? আওয়াজ দাও ভাইয়া। ভাইয়া ভাইয়া জি, একেবারে বিন্দু আধান না হয়ে যদি ওই রেফারেন্স চার্জের চেয়ে তুলনামূলক কিছুটা ছোট হলে হবে না? তুলনামূলক ছোট হলেও আমি যদি একটু কম্পারিজনে আনি, এরকম ভাই, এটা হচ্ছে তোর মাথা, হ্যাঁ এটা হচ্ছে তোর মাথা। তো আমি বলতে চাচ্ছিলাম যে তোর মাথাকে একদম এই কান ধরে টানবো এবং তোর মাথা এইদিকেই চলে যাওয়া লাগবে। সেই জন্য আমি 10 নিউটন বলে টানবো, তোর মাথা এইদিকেই যাওয়া লাগবে। এবং 10 নিউটন বলেই যদি যেতে হয়, তাহলে এখানে আইডিয়ালি কত নিউটন বল থাকা উচিত? এইখানে 0 নিউটন। এখন যদি ভাইয়া এখানে 1 নিউটন বল তৈরি হয়, তাহলে এখানে কিন্তু 10 থাকবে না, যাবে কিন্তু 9 হবে। এখানে যদি 7 নিউটন হয়, এটা কিন্তু এইদিকেই যাবে, বাট কত নিউটনে যাবে? 3 নিউটনে যাবে। তো আমি আইডিয়ালি চাই আমার রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্র সামান্যতম প্রভাবিত না হোক, তাই এটা এরকম হোক। কিন্তু এটাতে এটা সম্ভব না ভাইয়া, 0 মানের তো কেউ তৈরি করতে পারবে না। তাই যত 0-র কাছাকাছি যাওয়া যায় তত এটা আদর্শ পাবো। সেই জন্য বলা হয়েছে এটা তত ছোট হবে, এটা তত সুবিধা। বুঝাইতে পারছি না পারি নাই? কথা বলি ভাইয়া। জি ভাইয়া, এখন বুঝতে পারছি। তাহলে একটু লিখি ভাইয়া, তাহলে ওয়াই পয়েন্ট কথাটা একটু তাহলে নোট দিয়ে রাখি। টেস্ট চার্জ এর তড়িৎ ক্ষেত্র
রেফারেন্স চার্জ এর তড়িৎ ক্ষেত্রকে যেন উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে না পারে। Test charge be a point charge to ensure that test charge is a point charge to ensure that electric field of test charge cannot affect the electric field of reference charge significantly. Test charge is a point charge to ensure that electric field of test charge cannot affect the electric field of reference charge significantly. বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলি তো ভাইয়া। আওয়াজ দেই ভাইয়া, বুঝাইতে পারলাম কিনা যে এটা কেন পয়েন্ট চার্জ হবে? ওকে ভাই। জি ভাই। আচ্ছা পয়েন্ট চার্জ কেন এটা বুঝলাম। আচ্ছা না ঠিক আছে লেখেন। মানে কি প্রশ্ন বুঝি নাই তোর? না আমি দেখে ফেলছি যা যে কোশ্চেনটা করবো আপনি লিখছেন। ওরে গরু রে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে হোয়াই পজিটিভ? পজিটিভ কেন? এটার একদম রনি ভাই যদি খুব বিরক্ত থাকে তোদের উপর যে কোনো কিছু বুঝাবো না, তাহলে উত্তর হচ্ছে বাই কনভেনশন। বাই কনভেনশন, প্রচলিত ধারা। এখন রনি ভাইয়ের মুড এতটা খারাপ নাই, তাই রনি ভাই একটু তোদেরকে বুঝাবে যে এই কনভেনশন লজিকটা কেন পজিটিভ থেকে আসছে, এটা একটু বুঝাবে। আগে কনভেনশনের ব্যাপারটা ক্লিয়ার করি, একটু ঠান্ডা মাথায় আসি। ভাইয়া আমি এটা বুঝানোর জন্য যতবার কনভেনশন বুঝাইছি, সেটা কোন ক্লাসের বাচ্চা আমি জানি না, খালি কনভেনশন বুঝাইতে গেলেই আমি বারবার জিজ্ঞেস করছি, আচ্ছা ভাইয়া বলতো আজকে যে ফলটাকে তুই আম নামে ডাকিস, এই আম নামটা কে শিখাইছে তোকে? আল্লাহ তাআলা কি আম জগতে পাঠানোর সময় ওই ফলের গায়ে লিখে পাঠাইছিলেন যে এটার নাম আম? কথা বলি তো ভাইয়া। না ভাইয়া। তাহলে এটা শিখাইছে কে? আমার মা আমাকে শিখাইছে, তোর মা তোকে শিখাইছে, সেই মাদেরকে আবার তাদের মা শিখাইছে। টু বি কন্টিনিউড। ঠিক একই রকম জামের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এখন একদিনে পুরো বিশ্বের সকল মানুষ ডিসিশন নিল, এতদিন পর্যন্ত আমরা যেটাকে আম বলতাম আজকে থেকে জাম বলবো, এতদিন ধরে যেটাকে জাম বলতাম সেটাকে আম বলবো। আমাকে একটু বলতো ভাইয়া, ফলের কিছু যায় আসবে? একটু কথা বলতো, ফলের কিছু যায় আসবে? ফলের তো কিছু যায় আসবে না, কিন্তু প্রবলেম কি? যদি কোনো আর্জেন্টিনার সাপোর্টার এবার বলে ফেলে যে না আমরা এতদিন যেটাতে জাম বলতাম সেটাতে জামই বলবো, আর ব্রাজিলের সাপোর্টার বললো যে না এতদিন যেটাতে জাম বলতাম সেটাতে আম বলবো, তাহলে একটা প্রবলেম আছে ভাইয়া। কোনো একটা লোক ব্রাজিলে বসে আর্জেন্টিনাতে চাইলো যে ভাইয়া তুমি আম পাঠাও, তাহলে সে জাম পাবে, আর যদি বলে জাম পাঠাও তাহলে সে আম পাবে। এটা একটা ব্যাপক প্রবলেম না ভাইয়া? তো এই যে ব্যাপারটাকে সেট করার জন্য যে পুরো বিশ্বে সবার যেন একটা ইউনিক আইডেন্টিটি থাকে, তার জন্য একটা পুরো সার্বজনীন বা বিশ্বময় তার একটাই পরিচিতি তৈরি হয়, এই উদ্দেশ্যটাই হচ্ছে কনভেনশন বা প্রচলিত ধারা। তাই প্রচলিত ধারা আপনাকে সেই কাজটাই করে দেয় ভাইয়া, পুরো বিশ্বে যেন একই রকম হয়। তাই এখন চিন্তা করেন, মনে করেন আপনার রেফারেন্স চার্জ হচ্ছে পজিটিভ সে, অথবা রেফারেন্স চার্জ হচ্ছে নেগেটিভ। এখন আপনি বললেন যে আমি টেস্ট চার্জ হিসেবে পজিটিভ নিব, তাহলে আপনার জন্য ফোর্স লাইন কাজ করবে দেখেন এইভাবে। আর কেউ যদি বলে না আমি টেস্ট চার্জ নেগেটিভ নিব, তাহলে তার জন্য ফোর্স লাইন কাজ করবে কিভাবে ভাই? এইভাবে। তাই এই ঘটনা তো একই সাথে এরকম দুটো হতে পারে না। এক দেশ বলবে যে ফোর্স লাইন এরকম, আর এক দেশ বলবে ফোর্স লাইন এরকম, এটা তো হতে পারে না, একরকম হতে হবে। এবার সবাই মিলে একমত হইলো যে আমরা পজিটিভটাকে বেছে নিব। এবার প্রশ্ন হচ্ছে আমরা সবাই মিলে কেন পজিটিভটাকেই বাছলাম, সবাই মিলে কেন আমি নেগেটিভটাকে বেছে নিলাম না? একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, পরমাণুর ছোট অংশে ভাঙতে ভাঙতে গেলে নিউক্লিয়াসটা বেশি স্টেবল নাকি ইলেকট্রনটা বেশি, মানে দুটোর মধ্যে কোনটা একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করা সহজ?
নিউক্লিয়াস মনে হয় বেশি সহজ, তাই না ভাই, ইলেকট্রনের চেয়ে, কারণ এটার ভরটা বেশি, আকৃতিটা একটু বড়, আর চার্জের বৈশিষ্ট্য সেম। তার মানে এইটা নিয়ে এক্সপেরিমেন্ট করাটা সহজ, একটা নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করা সহজ, কিন্তু ইলেকট্রনকে আইডেন্টিফাই করা এতটা সহজ না। তাই একটা ইলেকট্রনকে টেনে হেঁচড়ে নিয়ে ঘুরে বেড়াবো এই ব্যাপারটা খুব কঠিন, কিন্তু একটা নিউক্লিয়াসকে টেনে হেঁচড়ে নিয়ে ঘুরে বেড়াবো এই ব্যাপারটা ওইটার চেয়ে সহজ। যেহেতু সেই সহজ কাজটা আমার নিউক্লিয়াস করে দেয়, আর নিউক্লিয়াসের ইলেকট্রিক্যাল প্রপার্টি যেহেতু পজিটিভ, তাই বাই কনভেনশন এটা হয়ে গেছে পজিটিভ। বুঝাতে পেরেছি না পারি নাই? কথা বলি তো ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। তো এই জন্য এইটাকে বাই কনভেনশন বা প্রচলিত ধারা অনুসারে এইটাকে আমরা পজিটিভ হিসেবে ধরে নিয়েছি। তাই টেস্ট চার্জ, এটার কাজ হচ্ছে তড়িৎ বলরেখা সংজ্ঞায়িত করা, যেটা আমরা সামনের ক্লাসে পড়বো। আর এটা পয়েন্ট চার্জ হবে কেন সেটা বলে এসেছি। আর এটা পজিটিভ কেন, এটার একদম কট্টরপন্থী উত্তর হচ্ছে প্রচলিত ধারা। কেন প্রচলিত ধারা? নিউক্লিয়াস নিয়ে গবেষণা করা ইলেকট্রন নিয়ে গবেষণা করার চেয়ে সহজ, সেই জন্য। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। রবিবার সারাদিন তোরা অনেক বেশি সুস্থ থাক, কারো উপর কোন রকম মানসিক শারীরিক অত্যাচার না হোক, সবাই সুস্থ থাক, ভালো থাকিস। আর সব সময় মনে রাখিস, সীমার মাঝে সবকিছু প্রচন্ড রকম সুন্দর, সীমা ক্রস করলে সেটার নাম হয় কুৎসিত। কথাটা আমার না, কথাটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সীমার মাঝে প্রত্যেকটা জিনিস প্রচন্ড রকম সুন্দর, আর সীমা অতিক্রম করলেই তার নাম হয়ে যায় কুৎসিত। তাই খেলা মজা করবো, এটা করবো, এটা করবো, তাই ফ্রেন্ডদের মধ্যে অযথা ঝগড়াঝাটি করে কি করবি ভাই? এই একটা ম্যাচ নিয়ে মারামারি করার কি আছে? হ্যাঁ, মজা কর, ফুটবল দেখবো, মজা করবো, এটা তো স্বাভাবিক। সাপোর্টিং টিম থাকবে, স্বাভাবিক। তো নিজে যেটা সাপোর্ট করবো সেটার জন্য অন্য জনের উল্টাপাল্টা কথাবার্তা বলা লাগবে, এর কোনো মানে আছে বলে আমার মনে হয় না। যাই হোক, জি ভাইয়া বলেন। ভাইয়া আমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স তো ইলেকট্রিক ফোর্সের চেয়ে অনেক অনেক দুর্বল, কম্পারেটিভলি দুর্বল। কিন্তু আবার আমরা ইলেকট্রিক ফোর্স নিয়ে কাজ করার সময় তাই গ্র্যাভিটেশনাল ফোর্স কে নেগলেক্ট করতে পারি, ওই চার্জের যে ভরগুলো থাকবে। বা একে তো বলেই দেওয়া আছে ভাইয়া যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমার ম্যাথ লাগবে, তো যেহেতু কুলাম্বস ল পড়ছি, যেহেতু পয়েন্ট হবে, তার মানে মারামারি করার কোনো দরকারই নেই। কিন্তু যদি আমি থিওরিটিক্যালি জাস্ট পড়ার জন্য করি যে দুইটা ইলেকট্রন আছে আমার কাছে, এত এত দূরত্ব আছে, তো সেই ক্ষেত্রে কি প্রতিটা চার্জের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের লব্ধি বের করে লব্ধি বের করতে হবে? ওই দুইটার লব্ধি বের করতে হবে। আচ্ছা, এইটাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলে ফেলেন। এই প্রশ্নটা হয়ে গেছে একবার, কিন্তু তখন আমার ল্যাপটপটা অফ হয়ে গেছিল আর কি। ওই যে বিন্দু চার্জটা বিশাল না হয়, যে কি বলে রেফারেন্স চার্জের চেয়ে সামান্য বড় হলে কি হবে, ওইটা আমি ঠিক পাই নাই ওই জায়গাটুকু। ওই আদর্শ মান থেকে আমরা আদর্শ ঘটনা পাবো, আদর্শ থেকে একটু বিচ্যুত হয়ে যাবে ভাইয়া। মনে করেন রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 10 একক সে, আর টেস্ট চার্জের তুই তড়িৎ ক্ষেত্র দিয়ে দিলি, আদর্শগতভাবে কি চাস যে রেফারেন্স চার্জের তড়িৎ ক্ষেত্র যেন কোনোভাবে প্রভাবিত না হয়, ওর 10ই থাক। কিন্তু কোনো কারণে তুই ধর টেস্ট চার্জের জন্য তুই দিয়ে দিলি এটার মান, তাহলে আদর্শগতভাবে কত হওয়া উচিত? 0। কারণ 0 তো তৈরি করতে পারবো না, তাই শূন্যের বদলে কত করা যেতে পারে? যতটা শূন্যের কাছাকাছি হয়, টেন্ডস টু 0। তো এটার মান যত একটু বাড়াতে থাকবি, ওটা তত বেশি প্রভাবিত হতে থাকবে ভাই। এইজন্য একদম বিন্দুটা নিতে হবে, যাতে এই জন্য বিন্দু নিব, যেন খুবই ভালো হইতো যদি আমি 0 বানাইতে পারতাম, কিন্তু 0 তো বানাইতে পারবো না, তাই যত কম বানানো যায়, টেন্ডস টু 0। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেরা, সেটা হচ্ছে আমরা তো 9-10 এ সবসময় যখন করেছিলাম তখন আমাদের রেফারেন্স চার্জ বলে দিয়ে বলা হয়েছিল যে একটা চার্জ প্লেস করব, ঠিক আছে? এখন ওই সময় কোনো ঝামেলা হতো না, কেননা আমরা তখন রেফারেন্স চার্জের বেসিসে আমরা প্লেস চার্জ আকর্ষিত হবে নাকি বিকর্ষিত হবে সেটার ঘটনা বলতাম। এখন কোনো কারণে যদি আপনার রেফারেন্স চার্জ যেটা আছে সেইটার তড়িৎ ক্ষেত্রে প্লেস চার্জ যেটা দেয়া হলো সেইটা আপনার আরো বেশি শক্তিশালী রেফারেন্স চার্জের থেকে, তখন কি ঘটনা উল্টা ঘটে তারপর সেই ঘটনা বলা লাগবে?
মানে হ্যাঁ রেফারেন্স ভাইয়া, তখন কি সুইচ হয়ে যাবে? তখন কি তখন রেফারেন্স রেফারেন্স সুইচ সুইচ হয়ে যাবে, রেফারেন্স সুইচ হয়ে যাবে তখন। ওকে, সবসময় তার মানে উইকার চার্জটা হবে হচ্ছে আপনার প্লেস চার্জ, আর হ্যাঁ, যেটা হচ্ছে স্ট্রঙ্গার চার্জ সেটা হবে হচ্ছে আপনার রেফারেন্স চার্জ, রেফারেন্স চার্জ। রেফারেন্স চার্জ। সোজা কথায় যদি বলতে চাই তাহলে ফলাফল তড়িৎ ক্ষেত্র যিনি তৈরি করে রাখবেন তিনি রেফারেন্স চার্জ হয়ে যাবেন। জি ভাই। ওকে, ঠিক আছে ভাইয়া, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ কথাবার্তা হবে। টাটা, ভাই। আল্লাহ হাফেজ। ভাই বল। আচ্ছা ভাই, আপনি তো আর কি যখন কুলম্বের লটা আর ওই যে যখন ইয়াটা কম্পারেটিভলি করলেন, দিন শেষে তো বলা যায় যে দুইটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তো সেমই ছিল ভাই। তাহলে তো একদিক দিয়ে আমরা বলতে পারি না এটা তুই অনেকটা কয়টা লাথি খাবি, কয়টা লাথি খাবি সেটা বল আগে। একটাও না। তাহলে এখন তুই ভালো করে পড়, একটা মাধ্যমের উপর নির্ভর করে, একটা মাধ্যমের উপর নির্ভর করে না। না ভাই, মাধ্যম তো না, আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের কথা তো বলছি। ম্যাথমেটিক্স এর মধ্যে জি মাধ্যমের উপর নির্ভর করে না, 1/4 পাই এপসাইলন মাধ্যমের উপর নির্ভর করে, তাহলে ম্যাথমেটিক্স এর ডেটা চেঞ্জ হয় নাই। আচ্ছা সেটা ঠিক আছে, বাট ইকুয়েশনটা তো এক কথায় তো বলতে গেলে সেম না আর কি, যেটাই এই আনছে। যে বললাম এখন কয়টা লাথি খাবি সেটা বল আগে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।